নমস্কার, আমার নাম শ্রী। আমার পেজের এটা হলো প্রথম কবিতা, যেটা আমি আবৃত্তি করতে চলেছি। যে কবিতার নাম, কবির নাম কিছুই আমার মনে নেই। একটা সাইট থেকে পড়েছিলাম মাত্র। একটি কালো মেয়ের গল্প, তার জীবন কাহিনী কোনো এক কবি তার কবিতার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। আজ আমি আপনাদের সামনে সেই মেয়েটিকে নিয়ে লেখা একটি কবিতা পড়তে চলেছি। আমি আমার মতো একটা নাম দিয়েছি। আপনারা যদি জেনে থাকেন এই কবি নাম বা কবিতার নাম, আমাকে বলবেন কমেন্ট বক্সে। শুরু করতে চলেছি কবিতা কালী। আমার নাম কালী। গায়ের রং কালো বলে জন্মের সময় আমার ঠাকুমা বলেছিল, বাবা গো, এই যে একেবারে মা কালী। সেই থেকে আমার ডাক নাম হয়ে গেল কালী। মা ভালো নাম রেখেছিল শ্যাম। আমি মাস্টার ডিগ্রি পাস, শিক্ষিত, বেকার। ছোটবেলা থেকেই আমাকে শেখানো হয়েছে আমার গাঢ় রং মানায় না। কারো কাজও লাগতে নেই, জোরে জোরে হাসতে নেই, স্লিভলেস কুর্তি ব্যবহার করতে নেই। এখন আমার বয়স 23 বছর। ঠাকুমার নিদান, কালো মেয়েকে পার করার জন্য জোর কদমে সম্বন্ধ খোঁজা শুরু করো। আজ আমি ভীষণ উত্তেজিত, একই সঙ্গে প্রচন্ড রকম টেন্সড। এই প্রথম পাত্রপক্ষ দেখতে আসছে আমার। আমি চোখ ভরে কাজল পরেছি, কপালে ছোট্ট কালো টিপ, হালকা লিপস্টিক আর আমার প্রিয় মেরুন শাড়িটা। তৈরি হয়ে ঘর থেকে বেরোতেই ঠাকুমা খেকিয়ে উঠে বলেন, দেখো, সাক্ষাৎ কালী। কালো গায়ের রঙে কেউ এমন শাড়ি পরে? অমন দুধে আলতা গায়ের রং মায়ের, মেয়ে কি করে এমন ছিঁড়ি হলো কে জানে। বৌমা, একটু এদিকে দেখো না। আমি কিছু বলতে যাওয়ার আগে মা রান্নাঘর থেকে বেরিয়ে এসে শান্ত গলায় বুঝিয়ে বলল, মারে, তোর গায়ের রংটা একটু চাপা তো, তাই ঠাকুমা বলছে। কারো রঙে রংটা আরো চাপা লাগবে। হালকা রঙের কিছু পর না, দেখ রং খুলবে। আমার চোখ ফেটে জল আসতে চাইল। আমি ঘরে চলে গেলাম। এইসব কথার মাঝেই ওনারা হই হই করে এসে পড়লেন। আমি আর শাড়ি বদলানোর সময় পেলাম না। সত্যি বলতে কি, আমি শাড়ি বদল করতামও না। যথাসময়ে আমার ডাক পড়লো বসার ঘরে। একে একে পরিচয় করতে হলো সকলের সঙ্গে। ছেলে, ছেলের মা, বাবা, ঠাকুমা এবং এক জামাইবাবু এসেছে। আমি প্রতি সবার নমস্কার জানিয়ে উল্টো দিকে চেয়ারে বসা মাত্রই আমার ঠাকুমা বলে উঠলেন, আমাদের মেয়ে বাপু কালো ধান, তবে রান্না বান্না কাজকর্মে বেশ এক্সপার্ট। এই গায়ের রংটাই যা কালো, নইলে একটু মানিয়ে গুছিয়ে নিলে এমন শান্ত শিষ্টু মেয়ে বাপু আর দুটো পাবেন। আমার লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে। এমন সময় ছেলের ঠাকুমা পান চিবোতে চিবোতে বাবাকে বলল, তা পষ্টা বষ্টি বলি বাবা, আমি তো গায়ের রং চাপা শুনে ভেবেছিলুম শ্যামবর্ণ হবে হয়তো। চোখ নাকে একটু নজর ধরার মতো হলেও না হয় হতো, এ তো দেখছি গায়ের রং ময়লা, মুখোশও একেবারে সাদা মাঠা। লেখাপড়া তবু করেছে, যদি একটা চাকরি বাকরি কিছু করতো, তাও না হয় আত্মীয় সম্মুখে একটু মুখ থাকতো। কি বলো বৌমা, দেখে শুনে ছেলের বিয়ে দেবে যখন। আমার পক্ষে আর বসে থাকা সম্ভব হলো না। সটান দাঁড়িয়ে বললাম, মাফ করবেন, আমাকে আপনাদের অপছন্দ হতেই পারে। সকলে সকলকেই যে পছন্দ হতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু তার মাপকাঠি যদি গায়ের রং আর মুখশ্রী হয়, আমি সরাসরি বলছি, আমাকে বাতিল করার আগেই আমি আপনাদের রিজেক্ট করছি। সারা ঘরে তখন পিন ড্রপ সাইলেন্স। আমি বেরিয়ে আসতে যাব, তখনই ছেলের মা ব্যক্তিত্বময়ী কণ্ঠে বলে উঠলেন,
এই মেয়ে, দাঁড়াও, আমি হলাম ছেলের মা। আমি ছেলেকে পেটে ধরেছি, মানুষ করেছি, আমার তো একটা মতামতের দাম আছে। মা, বিয়ের সময় আপনি এবং বাবা আমার কালো শরীরের রঙকে যথেষ্ট হেনস্থা করেছেন। আমার বাবাকে প্রচুর টাকা গহনা যৌতুক নিয়েছেন এটাকে ইস্যু করে। সারা জীবন আমাকে ছোট করেছেন লোকসমক্ষে। আমি মুখ ছড়াছিলাম, কিছু বলতে পারিনি। কিন্তু আমার ছেলের জন্য আমার এমন প্রতিবাদী মা কালী দরকার। আমি জানি আমার ছেলের অমত হবে না। তা আপনি তো রোজ সন্ধ্যায় ভক্তি বলে গান করেন, শ্যামা মা কে আমার কালো। তা এই সামাতে এত আপত্তি? বড় কথা, আপনার নাতেও যথেষ্ট কালো। শুনে আমার ঠাকুমা বললেন, ও তো বেটা ছেলে, সোনার আংটি আবার ব্যাকা। কি জানি বাপু, এত আদিক্ষেতা বিয়ের পর বজায় থাকলেই ভালো। এমন সময় নীরবতা ভেঙে স্বয়ং পাত্র বলে উঠলেন, আরে থাকবে ঠাকুমা, থাকবে, সারা জীবন আদিক্ষেতা বজায় থাকবে। কি জানেন, আপনার নাতনিটাকে কলেজ যাওয়ার পথে রোজ দেখতাম। ওই কোমর ছড়ানো এক পিঠ চুল আর বুদ্ধিদীপ্ত চোখ দুটো ছাড়া আর কাউকে মনে ধরলো না যে। সময় পাল্টেছে, রুচিগুলোকে বদলাতে হবে তো। জং ধরে গেল যে আত্মিকালের ভাবনায়। দিন না আপনার নাতটিকে আমার হাতে তুলে। রং যদিও বেজায় গেল, আমি কিন্তু পাত্র ভালো। সবাই হো হো করে হেসে উঠল। সেই হাসিতে যোগ দিলাম আমি। ভুল ত্রুটি হলে অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন। নমস্কার।